ভারত সত্যি বলতে এক অদ্ভুত বিরোধাভাসের দেশ। মানে একদিকে দেখুন অর্থনীতির কি দারুণ গতি, কিন্তু ঠিক তার পাশেই রয়েছে গভীর দারিদ্র্য আর পাহাড় সমান বৈষম্য। তো প্রশ্নটা হলো, এই দুটো জিনিস একসাথে টিকে আছে কিভাবে? চলুন আজকের আলোচনায় এই রহস্যটাই ভেদ করা যাক। আচ্ছা, আমরা কয়েকটা ধাপেই পুরো বিষয়টা বুঝব। প্রথমে আমরা দুই ভারতের গল্প শুনব, তারপর জানব এই যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বা ইনক্লুসিভ গ্রোথ বলা হচ্ছে সেটা আসলে কি। এরপর ভারতের নিজস্ব মডেল বা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো, তার সাফল্য ব্যর্থতার একটা স্কোর কার্ড দেখব, আর সবশেষে ভাবব সামনের পথ কি হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক ভারতের অর্থনৈতিক গল্পের সেই অবাক করা বৈপরীত্যগুলো দিয়ে। একদিকে ভারত এখন বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু ঠিক তার উল্টো দিকে আরেকটা ছবিও আছে। দেশের সম্পদ এতটাই অল্প কিছু মানুষের হাতে জমা হয়েছে, যা একটা গভীর বিভাজন তৈরি করে দিয়েছে। অবস্থাটা এমন যে বলা হচ্ছে বৈষম্য ব্রিটিশ আমলকেও ছাড়িয়ে গেছে। এই বিষয়টাকে বিশ্বব্যাংক খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তাদের এক পর্যবেক্ষণে দীপক দাশগুপ্ত বলছেন, একদিকে আমাদের সেরা ছাত্রছাত্রীরা বিশ্ব কাঁপাচ্ছে, আর অন্যদিকে দেশের বেশিরভাগ শিশু প্রাথমিক স্কুলেই ঠিকমতো শিখতে পারছে না। এই যে সুযোগের একটা বিশাল ফারাক, এটাই হলো সেই দুই ভারতের বাস্তব চিত্র। তো প্রশ্ন হল, একটা দেশ এই ধরনের বৈপরীত্যের মোকাবেলা করবে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে একটা শক্তিশালী ধারণার মধ্যে, যার নাম অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বা ইনক্লুসিভ গ্রোথ। দেখুন, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির মূল কথাটা কিন্তু খুব সহজ। এটা শুধু জিডিপির হার বাড়ানোর কথা বলে না, বরং এটা নিশ্চিত করতে চায় যে অর্থনৈতিক উন্নতির সুফলটা যেন সমাজের একেবারে উপরতলা থেকে নিচতলা পর্যন্ত সবার কাছে ঠিকঠাক পৌঁছায়। মানে বৃদ্ধিটা হতে হবে সবার জন্য। পার্থক্যটাই এখানেই। একটা মডেলে সম্পদ শুধু কয়েকটা বড় শিল্প বা কোম্পানির হাতেই জমা হয়, আর আশা করা হয় যে তার ছিটে ফোটা হয়তো নিচেও এসে পৌঁছবে। আর অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির মডেলটা ঠিক তার উল্টো। এখানে চেষ্টা করা হয় যাতে উন্নয়নের সুযোগটা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায় এবং সবাই যেন তাতে অংশ নিতে পারে। আর এর জন্য শুধু অর্থনীতির দিকে তাকালেই চলে না। একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কৌশলে অনেকগুলো দিক দেখতে হয়, যেমন দারিদ্র্য কমানো, ভালো চাকরি তৈরি করা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষার উন্নতি, এমনকি পরিবেশ রক্ষার মতো বিষয়গুলো এর সঙ্গে সরাসরি জড়িত। কারণ দিনের শেষে সবকিছুর লক্ষ্য তো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। এই বড় ধারণাটাকে বাস্তবে রূপ দিতে ভারত কিন্তু তার নিজস্ব একটা পথ তৈরি করেছে। একে প্রায়ই ভারতীয় মডেল বলা হয়। চলুন এবার সেই মডেলটাকেই একটু কাছ থেকে দেখা যাক। ভারতের এই পথ চলা কিন্তু একদিনে তৈরি হয়নি, কয়েক দশক ধরে এর বিবর্তন হয়েছে। স্বাধীনতার পর ছিল রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতি, ১৯৯১ পর এলো উদারীকরণ, যেখানে বেসরকারি খাতের ভূমিকা বাড়ল, আর ২০১৪ সালের পর থেকে নীতি আয়োগের মাধ্যমে এক নতুন আরও বাস্তবসম্মত পদ্ধতির দিকে এগোনোর চেষ্টা চলছে। অর্থনীতিবিদ ডক্টর অরবিন্দ ভেরামানের মতে এই ভারতীয় মডেলটা মূলত ৩টে পিলারের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, একটা বাজার ভিত্তিক অর্থনীতি, কিন্তু সরকার সেখানে প্রয়োজনে হস্তক্ষেপ করবে। দ্বিতীয়ত, অন্ত্যোদয়, অর্থাৎ সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটির ক্ষমতায়ন। আর তৃতীয়টা খুব ইন্টারেস্টিং, ম্যাক্রো প্র্যাগম্যাটিজম, মানে বাস্তববাদী নীতি। এই ম্যাক্রো প্র্যাগম্যাটিজম জিনিসটা আসলে কি? ডক্টর ভিরামিনির এই কথাটা শুনলেই পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন, এটা কোনো আদর্শের লগাই নয়। প্রশ্নটা হলো, এটা কি কাজ করছে? যদি কোনো নীতি কাজ না করে, তাহলে সেটাকে আঁকড়ে ধরে থাকার কোনো মানে হয় না। হয় বাতিল করতে হবে, নয়তো বদলাতে হবে। এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গিটাই ভারতীয় মডেলের একটা বড় বৈশিষ্ট্য। আর বাস্তবে এর প্রয়োগটা কেমন? ঠিক এই রকম। মডেলটা এমন একটা চক্র তৈরি করতে চায় যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে। তাই দক্ষতা বাড়ানো, সবার জন্য ব্যাংকিং পরিষেবা, স্বাস্থ্যসেবা আর গ্রামের উন্নয়নের মতো বিষয়গুলোতে বিশেষভাবে জোর দেওয়া হয়। তো এত সব পরিকল্পনা, এত মডেলস, কিন্তু আসল প্রশ্ন হলো, এই ব্লুপ্রিন্টটা কি আদৌ কাজ করছে? চলুন এবার কোনো রাগঢাক না করে
তথ্যগুলো কি বলছে সেটাই দেখা যাক। প্রথমে সাফল্যের কথা বলি। একটা বিরাট সাফল্য হলো দারিদ্র্য কমানো। বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী মাত্র কয়েক বছরের মধ্যে 13.5 কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ এই সূচকে শুধু আয় নয়, স্বাস্থ্য আর শিক্ষার মতো দিকগুলো দেখা হয়। আরেকটা বড় সাফল্য হল আর্থিক অন্তর্ভুক্তি। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি সাধারণ মানুষকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর ফলে তারা এখন সরকারি সাহায্য বা ঋণ সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পাচ্ছেন, যা তাদের ক্ষমতায়নে অনেক সাহায্য করেছে। কিন্তু গল্পের আরেকটা দিকও আছে, আর সেই বাস্তবতাটা বেশ কঠিন। এই চার্টটা দেখুন। দেশের মোট আয়ের অর্ধেকেরও বেশি, প্রায় 57.7% এখন শুধুমাত্র সবচেয়ে ধনী 10% মানুষের হাতে। আর অন্যদিকে মধ্যবিত্ত আর গরিবদের আয়ের অংশ কমেছে। আর যদি বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করা হয়, তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়। গিনি সহগ হল আয় বৈষম্য মাপার একটা উপায়। আর সেই হিসাবে বিশ্বের বড় এবং দ্রুত বাড়তে থাকা অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারতের স্থান কিন্তু বেশ উপরের দিকে। মানে আমাদের দেশে বৈষম্যটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। শুধু আয়ের বৈষম্যই নয়, মানব উন্নয়নের অন্যান্য সূচকগুলো কিন্তু চিন্তার কারণ। যেমন ধরুন অপুষ্টি। দেশের অপুষ্টির হার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এর মানে হল অর্থনৈতিক বৃদ্ধি হলেও তার সুফলটা সবার স্বাস্থ্যে প্রতিফলিত হচ্ছে না। আরেকটা বড় সমস্যা হল কর্মসংস্থান। অর্থনীতি বাড়ছে, কিন্তু সেই অনুপাতে ভালো মানের চাকরি তৈরি হচ্ছে না। একেই বলা হয় জবলেস গ্রোথ। দেশের বেশিরভাগ মানুষ এখনও অসংগঠিত ক্ষেত্রে কম মজুরিতে কাজ করেন, যেখানে কোনো সামাজিক সুরক্ষা নেই। তাহলে এত সব সাফল্য আর ব্যর্থতার পর প্রশ্নটা এসে দাঁড়ায়, ভারতকে যদি তার বৃদ্ধিকে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক করতে হয়, তাহলে এর পরের পদক্ষেপগুলো কি হওয়া উচিত? দেখুন, সামনের পথটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এমন শিল্পকে গুরুত্ব দিতে হবে যেখানে অনেক মানুষের কাজ হয়, যেমন বস্ত্রশিল্প বা উৎপাদন। তরুণদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে, আর ক্ষমতাকে একেবারে তৃণমূল স্তরে নিয়ে যেতে হবে, যাতে সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছায় এবং দুর্নীতি কমে। সবশেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। ভারত যখন একটা উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে, তখন সে কি এমন একটা উন্নয়নের মডেল তৈরি করতে পারবে যা সমাজের সবাইকে সঙ্গে নিয়ে এগোবে, নাকি ধনী আর দরিদ্রের মধ্যে বাড়তে থাকা এই ব্যবধানই তার ভবিষ্যৎটা লিখে দেবে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের সবাইকে মিলে খুঁজতে হবে।